আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। বাংলাদেশ ভারতের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে কিনা, এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব কিনা, এ নিয়ে যখন দুদেশের নানা বিশ্লেষক পর্যবেক্ষকেরা নানা রকম বিবেচনা বিশ্লেষণ করছেন, তখন সম্ভবত ভারত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এখন সম্ভবত তুঙ্গে উঠতে যাচ্ছে। একটা বড় ধরনের আন্দোলন দানা বাঁধছে ভারতের বিরুদ্ধে, ভারতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ভারতের কূটনৈতিক মিশনগুলোর বিরুদ্ধে এবং ভারত রাষ্ট্রটির বিরুদ্ধে, এক কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেখানে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছেন যারা যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ ছিলেন। এই সব রাজনৈতিক দলগুলো মিলে শহীদ মিনারে সোমবার একত্রিত হয়ে শপথ নিয়েছে হাতে হাত রেখে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ লড়াই করবে। ওসমান হাদি শুক্রবার দিন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই বিশ্বাস ওসমান হাদির পরিবার, স্বজন, বন্ধু বান্ধব থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে যে এই ঘটনার পেছনে, মানে এই যে ওসমান হাদিকে শুক্রবারে দিনে দুপুরে ঢাকা শহরের রাস্তায় তিনি রিক্সা করে যাচ্ছিলেন, টার্গেট কিলিং এর চেষ্টা করা হলো, তাকে লক্ষ্য করে প্রফেশনাল শুটার দিয়ে গুলি চালানো হলো, এই ঘটনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত থাকতেই হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক মুখ হয়ে উঠেছিলেন ওসমান হাদি জুলাই আগস্ট আন্দোলনেও, যিনি সম্মুখ সারিতে ছিলেন। ওসমান হাদির ওপরে হত্যা প্রচেষ্টার এই ঘটনার পর থেকেই আবারও ভারত বিরোধী নানা বয়ান সামনে আসতে থাকে এবং তরুণ নেতৃত্ব যারা জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা সরাসরি নানা রকম ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেন। হাসনাত আব্দুল্লাহ তো শিরোনামই হয়েছেন। সোমবারে শহীদ মিনারে ওসমান হাদির কে প্রচেষ্টার প্রতিবাদে তার দল ইনকিলাব মঞ্চ যে প্রতিরোধ সমাবেশ করেছিল সর্বদলীয়, সেখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তো বলেছেনই যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, বাংলাদেশে যদি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদেরকে ভারত ফিরিয়ে না দেয়, যদি ভারত ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশও বসে থাকবে না। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেবে বাংলাদেশের ভূমিতে এবং এর মাধ্যমে ভারতের ওই 7 রাজ্যকে, 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভারত যে আঁচ করতে পারছে, যে ঘটনা কত গুরুতর হয়ে উঠছে, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ওই প্রতিরোধ সমাবেশে সর্বদলীয় ঐক্য ঘটার মাধ্যমে যে ভারত দিল্লিতে হাই কমিশনারকে তলব করে ডেকে এনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েন আছে বটে, কিন্তু বাংলাদেশ কখনোই তার ভূমি কোনো বিচ্ছিন্নতাবাদী কে ব্যবহার করতে দেবে না। এগুলো একজন রাজনীতিক বা অ্যাক্টিভিস্ট বলতে পারেন বটে, কিন্তু কোন সরকার সে কাজটা করতে পারে না। কিন্তু ভারতের পক্ষে আসলে নিশ্চিন্তে বসে থাকা মুশকিল, কারণ শুধু যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেওয়ার হুমকি সেখানে দেওয়া হয়েছে তা নয়, যেটা ভারতকে এখন আরো বেশি উদ্বিগ্ন করে তুলেছে সেটা হচ্ছে ওই সভা থেকে এই অঙ্গীকারও করা হয় যে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয়, তাহলে ভারতীয় যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সার্জিস আলম, জুলাই আগস্ট আন্দোলনের আরেক নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি সেখানে সরাসরি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো প্রয়োজন নাই। ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন যে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা, এবং তাদের দাবি যে বাংলাদেশের আসলে ভারতের সঙ্গে সম্পর্ক থাকার দরকারটা কি। এই বুধবার দিনে বাংলাদেশে লং মার্চ টু হাই কমিশন ডেকেছিল জুলাই ঐক্য নামের একটা মোর্চা। এই যে জুলাই ঐক্য মোর্চাটি গঠিত হয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা প্ল্যাটফর্ম হিসেবে, এবং সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে যারা নাকি জুলাই স্পিরিট ধারণ করেন এবং জুলাইয়ের, তাদের ভাষায় জুলাইয়ে যে অপূর্ব ঐক্য হয়েছিল তার প্রতীক হিসেবে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই জুলাই ঐক্যের লং মার্চে প্রথম দিনেই তারা যখন রামপুরা ব্রিজের সামনে জড়ো হতে থাকেন, তখন সেখানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারাও এসে যোগ দিয়েছেন। এছাড়াও সাধারণ ছাত্রদের বাইরেও ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এসে রামপুরা ব্রিজের সামনে ওই লং মার্চ টু হাই কমিশন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকেন। এরপর পুলিশ তাদেরকে রামপুরা ব্রিজ থেকে রওনা হওয়ার পর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছলেই পুলিশ তাদেরকে বাধা দেয় বটে, কারণ ভারতীয় দূতাবাসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসেরও ঠিক পাশে। কাজে একটা দূতাবাস এলাকার মধ্যে এত বড় মিছিল শুধুমাত্র ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে যেতে দেওয়া পুলিশের পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব। তারা সেখানে বাধা দেন এবং সেখানে বসে এরপর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটা সমাবেশ করেন। সেই সমাবেশে জুলাই ঐক্য থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে ওসমান হাদির ওপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা হাই কমিশনে ঢুকবেন এরপর আর এই বাধা মানবেন না। এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী সকলের, কিংবা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি সংগঠন যারা শহীদ মিনারে জড়ো হয়েছিল সোমবার, তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে ওসমান হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন এবং ভারত সেখানে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন। কিন্তু ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বলেছে যে বাংলাদেশে এরকম নানা বিষয়ে তাদের উপর দোষারোপ করা হচ্ছে বটে সাম্প্রতিক নানা ঘটনায়, কিন্তু বাংলাদেশ সরকার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে হাজির করে নাই। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অবশ্য সেটাও স্বীকার করছে না যে ওসমান হাদির ওপর হামলা প্রচেষ্টাকারীরা সত্যি সত্যি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে কিনা। কিন্তু এই মুহূর্তে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিংবা ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকীকরণের কোনো উদ্যোগ নেওয়া অন্তর্বর্তী সরকারেরও সম্ভব নয়, কিংবা অন্তর্বর্তী সরকারও সেটা চায় না, সেটাও খুব পরিষ্কার ভারত বুঝতে পারে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডাকার পর বিবৃতি দিয়েছেন পরেই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে ভারতের কোনো নসিহত দেওয়ার মানে কোনো জ্ঞান দেওয়ার, কোনো নসিহত দেওয়ার প্রয়োজন নাই বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, কারণ বাংলাদেশের নির্বাচন বিষয়ে তারা গত 15 বছর কথা বলে নাই। ভারত গুরুতর সংকটে পড়েছে, দূতাবাস নিরাপদ রাখা কূটনৈতিক বাধ্যবাধকতায় নিশ্চয়ই বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করবে। বিশেষভাবে যেটা বললাম যে দূতাবাস পাড়ায় মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত, ওই দূতাবাসকে নিরাপদ নিশ্চয়ই রাখা যাবে ব্যাপক সুরক্ষিতভাবে, বিরাট জায়গা নিয়ে যেটা তৈরি হয়েছে। কিন্তু ভারত এর আগে দেখেছে, মানে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু সিলেটে, খুলনায়, রাজশাহীতে, চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারগুলো কিংবা মিশনগুলো সেগুলো অরক্ষিত কিনা, কিংবা রাজনৈতিক দলগুলো নানা সময় লং মার্চের ডাক দিচ্ছিল, এসবের মুখে কিন্তু খুলনা, রাজশাহী, চট্টগ্রামে দীর্ঘ সময় ভিসা সেন্টারগুলো বন্ধ রাখতে হয়েছে ভারতকে। আর ভারতের প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ গড়ে তোলার যে ডাক এসেছে সেটা কোথায় গিয়ে ঠেকবে
সেই নিয়ে উদ্বেগ নিশ্চয়ই ভারতের আছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফারাজি প্রথম আলোকে বলেছেন, আজকের এই কর্মসূচি ছিল একটা সতর্কবার্তা। আমরা জানতে পেরেছি ভারত লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য, যারা বিএনপি জামাত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। বিভিন্ন দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফারাজি বলেছেন, আজ আমরা থেমে যাচ্ছি, সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না। আজ আমরা হাজারে এসেছি, সামনে লাখে আসব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফারাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই যে সেনা কর্মকর্তাদের, সাবেক সেনা কর্মকর্তাদের এই জুলাই ঐক্যে যুক্ত হওয়া এবং তাদের এই ছাত্র জনতা তরুণদের সঙ্গে ভারতের দূতাবাস অভিমুখে লং মার্চে যোগ দেওয়া, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। কারণ 24শে আগস্টের পর থেকেই সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশ কিন্তু বারবারই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশে জরুরি এই ডাক দিয়ে আসছিলেন। 2024-এর ডিসেম্বরে মানে 1 বছর আগে জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন। যেই প্রতিবাদ কর্মসূচিতে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর বলে দেন যে আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি, আমাদের সাথে যদি ভারত যুদ্ধ করে আমরাও 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সাবেক কর্মকর্তা কলকাতা দখল করতে আমাদের 4 দিন লাগবে এমন কথা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমেও এটা শিরোনাম হয়েছিল। এর পাশাপাশি মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যখন বিডিআর তদন্ত কমিশনের প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা আলম ও ফজলুর রহমান, মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যখন মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করতে যাচ্ছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাবেক মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া এবং এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু করা উচিত। তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়েছিল। কাজেই ভারত নিশ্চিতভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যোগ দেওয়া, নেতৃত্ব দেওয়া তরুণদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই ঐক্য, মানে যা জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেটাতে সাবেক সেনা কর্মকর্তাদের যোগদান এবং প্রথম দিনের লং মার্চের ডাকেই এত সংগঠনের সমাবেশ ঘটানোর বিষয়টিকে নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে দেখবে। কারণ এরা তো সাধারণ ছাত্র জনতা, ডাকসু জাকসুর নেতৃবৃন্দ, সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে এসেছেন। কিন্তু মনে করে দেখুন 2024-এর সেপ্টেম্বরে ভারতের মিডিয়ায় যে আগ্রাসন চালানো হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে হেফাজত সারা বাংলাদেশে লং মার্চের ডাক দিয়েছিল। এছাড়াও নানা সময়ে নানা রাজনৈতিক দল সংগঠিতভাবে ভারতের দূতাবাস অভিমুখে কিংবা ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে গত 15 মাসে। কাজেই সকলে যদি সংগঠিত হন তাহলে সত্যিই তো যে কথা বলেছেন জুলাই ঐক্যের সংগঠক যে এবার হাজারে এসেছি, এর পরের বার লাখে আসব, ভারত সম্ভবত সেটা বুঝতে পেরেই উদ্বিগ্ন এবং সে কারণে হাসনাত আব্দুল্লাহর
সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার কথা শুনেই হাই কমিশনারকে ডেকে এনে ভারত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত বাংলাদেশে তাদের স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারকে। কিন্তু এরপর ভারত কি করতে পারে? মানে দিল্লিতে তো হাই কমিশনারকে তলব করা শেষ, বিবৃতি দেওয়া শেষ, এরপর ভারত কি করতে পারে? যখন ভারতের বিরুদ্ধে এই আন্দোলন আরো দানা বেঁধে উঠবে, আরো পরিসরে বড় হবে, তখন ভারত কি পদক্ষেপ নিতে পারে যার ফলে বাংলাদেশে এই ব্যাপক ভারত বিরোধী মনোভাবের যে ক্ষোভ, যে ক্রোধ, তা কিছুটা প্রশমন হবে? ভারত কি ধরনের ব্যবস্থা নিতে পারে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সবসময় চেয়েছেন সম্পর্ক ভালো করতে, কিন্তু সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনা একপাক্ষিক উদ্যোগে সম্ভব নয়, আরেক পক্ষেরও চেষ্টা করতে হয়। ভারত কি চেষ্টা করতে পারে?